সরকার উৎখাত করে কাকে আনতে চায় প্রশ্ন প্রধানমন্ত্রীর, যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। এখনও কিছু জেলায় বইছে তাপপ্রবাহ, ঢাকায় 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতে 3 জেলায় 6 মৃত্যু। জাল মৃত্যু সনদের অভিযোগে 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার, নানা অনিয়মে 3 মামলা। উপজেলা নির্বাচনে কারো কোনো প্রভাব মানবে না ইসি, মন্ত্রী এমপি যেই হোক ছাড় নয়। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ির দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দেশীয় চলচ্চিত্র বাঁচাতে ভালো গল্প নিয়ে সিনেমা তৈরির আহ্বান, হলে উন্নত পরিবেশ তৈরির তাগিদ। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়ে দেশটির মানবাধিকার নিয়ে আবারও প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, যেভাবে একজন অধ্যাপককে হ্যান্ডকাপ পরানো হলো, তাদের কাছ থেকে মানবাধিকারের ছবক নেয়া দুর্ভাগ্যের। আবারও সরকার বিরোধীদের কঠোর সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, সরকারকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় নিয়ে আসতে চায়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএসক্যাপ এর ৮০তম অধিবেশনে যোগ দেয়া সহ ৬ দিনের সফর সম্পর্কে জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। চতুর্থবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের সাথে নতুন যুগের সূচনা বলে জানান প্রধানমন্ত্রী। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সরকার বিরোধীরা তাকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা গণমুখী দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায়, সেটা অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের ধরপাকড়ের প্রসঙ্গটিও আসে সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 900 ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরানো হলো, আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটাও আমাদের শুনতে হয় যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের অংশ নেয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়, আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় দীর্ঘ সময় আছে বলেই জনগণের জীবনমান উন্নত হয়েছে। বিকেল 5টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে সংসদীয় কমিটির বৈঠকে চলমান অধিবেশনের সভাপতিমণ্ডলীর তালিকা অনুমোদিত হয়। তারা হলেন এম.এ. মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন্নেসা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নামের অগ্রবর্তীতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা অধিবেশনের সভাপতিত্ব করবেন। এদিকে অধিবেশনের শুরুতে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও তৃণমূলের নিবেদিত প্রাণকর্মীদের জন্যই শত ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ আজ ক্ষমতায় থেকে দেশ সেবা করে যাচ্ছে। আজকে সবসময় অস্ত্রের ঝনঝনানি এবং বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল, তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগ লোকই কিন্তু বিএনপিই করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হতো, কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। 75-এর পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার 2001-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতাকর্মীদের হত্যা করে, সেই অবস্থা। বিস্তৃতি কিছুটা কমলেও আজও খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের কিছু এলাকায় বজ্রবৃষ্টি হয়েছে। ঢাকায় এখনও বৃষ্টি না হলেও আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীতে প্রখর রোদ, মাঝে মাঝে আবার সূর্য মেঘের লুকোচুরি। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ এখনও আছে। কষ্টে আছেন পথচারী ও শ্রমজীবীরা। ঘাম বের হয়ে গেলে তো শরীর একটু মনে করেন যে হালকা হয়ে যায়, মাথা ঘোরে, তারপর মাথা খুলে বয়ে থাকি। গরমে আপনার কয়েকদিনে জ্বরে ভুগলাম, তারপর পেটের সমস্যা, পাতলা পায়খানা। প্রকৃত তাপমাত্রার চেয়ে কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। তবে যেসব এলাকায় জলাধার ও গাছপালা বেশি, সেখানে গরমের অনুভূতি কিছুটা কম। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যদি আমরা এই এলাকার সঙ্গে আমি পল্টনের চিন্তা করি, এই এলাকার সঙ্গে আমার বাদলমার্গের দক্ষিণ গেট চিন্তা করি, তাহলে আমরা দেখব, আমরা একটা গবেষণা করে দেখছি যে তাপমাত্রা 5 ডিগ্রির মতো তফাৎ হয়। তার মানে এটা সাদা চোখেই দেখা যায় যে যেখানে গাছপালা আছে, পানি আছে, সেখানে তাপমাত্রাটা কম এবং অনুভূতও আমার কম হয়। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় গতদিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে 37.9 ডিগ্রিতে। দেশের বেশ কিছু জেলাতেই আপনার বিশেষ করে খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে তীব্র তাপপ্রবাহ ছিল। সেই তীব্র তাপপ্রবাহের টেন্ডেন্সিও কমে আসতে পারে বা এরিয়াও কমে আসতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বাতাস সহ বজ্রঝড়ের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। দমকা থেকে ঝড়ো হওয়া সহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের চান্স আছে। তবে সেই পরিমাণটা সেই প্রবাবিলিটিটা আরও বেশি, এটি 5 তারিখের পর থেকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে কমে আসবে তাপপ্রবাহ। এখন যেখানেই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টি এটা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা হলেও কমেছে তাপদাহের তীব্রতা। এদিকে বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। সকালে স্বস্তির বৃষ্টি নামে চট্টগ্রামে। স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়ায় তাপমাত্রা তেমন কমেনি। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বটতলী এলাকায় 1 জনের মৃত্যু হয়েছে। সকালে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সময় এ ঘটনা ঘটেছে। দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দিল সমুদ্র শহরকে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে 2 লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে কয়েক মিনিটের জন্য বৃষ্টির দেখা মেলে। আকাশে ভারী মেঘ দেখা গেলেও ভারী বর্ষণ হয়নি।
এদিকে কদিন ধরে তীব্র তাপদাহে অসহনীয় যশোরের জনজীবন, বাড়ছে গরমজনিত অসুস্থতা। গরম নিয়ে মানে বিশাল রাস্তাঘাটে চালানো যাচ্ছে না, রিক্সা চালানো যাচ্ছে না। যশোরের পরিস্থিতি খুব খারাপ। আমার 30 বছর বয়সে আমি এরকম দেখিনি। তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন প্রায় অচল। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। তাপমাত্রা অত্যন্ত প্রচণ্ড বেশি। আমরা খুব কষ্ট করে দিন যাপন। গরম 1 মাস ধরে এত গরম পড়ছে, আমরা সহ্য করা খুব গাইবাতা হয়ে গেছে আমাদের। ময়মনসিংহেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। হাট বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকছে, বিপাকে শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহে দুর্বিষহ গাইবান্ধার জনজীবন। বুধবার রাতে রাজশাহীতে কিছুটা স্বস্তির বৃষ্টি দেখা গেলেও গরম কমেনি। সিরাজগঞ্জেও তীব্র গরমে দুর্ভোগ দুর্দশায় সাধারণ মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। চাইল্ড কেয়ার ও বৃদ্ধাশ্রমের নামে এসব অমানবিক প্রতারণার বিস্তারিত জানতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নানা অনিয়মের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা রুজু হয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্র থেকে কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারকে বুধবার রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে মিল্টনের বিরুদ্ধে আরও 3টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে জালিয়াতির মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, মিল্টন যেসব লাশ দাফন করেছেন তার মৃত্যু সনদ ছিল ভুয়া, আর ব্যবহৃত সিল তার নিজেরই তৈরি করা। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বৃদ্ধাশ্রমের নামে মিল্টনের বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সে কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর বাদী আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। মিল্টনের অপরাধের সাথে তার স্ত্রী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকাবিলা করব। দীর্ঘদিন ধরে মানব পাচার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও শিশু নির্যাতন করে আসছেন এমন অভিযোগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছেন মিল্টন সমাদ্দার। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। প্রভাবশালীরা নির্বাচনে কোনো রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। এমপি মন্ত্রী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। পাবনা জেলার সকল উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময়ে কমিশনার বলেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নেবে। নির্বাচনকে কলুষিত করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া হবে না। এছাড়া ভোটের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের বাধা দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন রাশেদা সুলতানা। ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি। এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন না। কমিশনও ব্যবস্থা নেবে, নিয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলমান, অনেক ব্যবস্থা চলমান। সে তো আপনারা এখনই সাবধান। আমি প্রার্থীদেরকেও একটা কথা বলবো, অনুরোধ করবো, আপনারা যারা ওনাদের গলায় আছেন, ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন, আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন। আগামী জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট। এতে জাতীয় গ্রিডে যোগ হবে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে সক্ষমতার পুরোটা পেতে মদুনাঘাট সঞ্চালন লাইন সংস্কার জরুরি বলছে কর্তৃপক্ষ। আর বিদ্যুৎ বিভাগ বলছে 2য় ইউনিট উৎপাদনে আসার আগেই সমস্যার সমাধান হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার।
সমুদ্রপথের সুবিধা কাজে লাগিয়ে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠছে অর্থনৈতিক করিডোর। এলাকাটি বিদ্যুৎ, জ্বালানি এবং শিল্প সমৃদ্ধ হচ্ছে, যা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃযোগাযোগে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি মাতারবাড়ির অন্যতম বড় প্রকল্প। এখানকার বিদ্যুৎ কেন্দ্রের কয়লা এবং তেল আনলোডিংয়ে জেটিসহ 14.3 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল তৈরি করা হয়েছে। ভিড়তে পারছে মাদার ভেসেল। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিশাল সাইলোতে একসাথে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের কয়লা। সব মিলিয়ে দেশের অন্য সব বড় বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এটিতে বাড়তি সুবিধা রয়েছে। গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে আছে প্রথম ইউনিট, পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে দ্বিতীয় ইউনিটও। বিদ্যুতের অর্থ বকেয়া থাকায় কয়লা আমদানিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রোডাকশন কস্ট আমার 8 টাকার মতো পড়ে কয়লা করে, যেহেতু কয়লাটা আমি সরাসরি এখানে আনলোডিং করতেছি, সেই জন্য আমার আনলোডিং কস্ট নাই বললেই চলে। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। চলতি বছরের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। তবে মদনাঘাট সঞ্চালন লাইন ঠিক হলে কেবল উৎপাদিত পুরো বিদ্যুৎ গ্রিডে দেয়া সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ বলছে জুলাইয়ের আগেই মদনাঘাট সঞ্চালন লাইনের সংস্কার কাজ শেষ হবে। দ্বিতীয় ইউনিটটা 24শে ডিসেম্বর 2023 আমরা সিনক্রোনাইজ করছি এবং এটা টেস্টিং কমিশনিং চলতেছে। আশা করি জুনের ভিতরে আমরা দ্বিতীয় ইউনিটেও টেস্টিং কমিশনিং শেষ করে কমার্শিয়াল অপারেশনে যেতে পারবো। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা পেয়ে যাবে। এটা গ্রিড বলতে পারে। ইভাকুয়েশন একটু মানে পিছিয়ে আছে, তো আমরা আশা করি যে এখন তো আমরা প্রথম ইউনিট ইভাকুয়েট করতে পারি, সেকেন্ড ইউনিটটা জুলাই নাগাদ আসবে, এর মধ্যে আশা করি যে ইভাকুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে গড়ে ওঠা অবকাঠামো ব্যবহার করে মাতারবাড়িতে আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও কয়লাভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়নে জাপান আগ্রহী না হওয়ায় অর্থের নতুন উৎস খোঁজা হচ্ছে। দেশের অন্য যে কোনো বিদ্যুৎ প্রকল্পের চেয়ে নানা সুবিধার কারণে এখানকার বিদ্যুৎ উৎপাদন খরচ কম। তবে শীঘ্রই এই বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হলে উৎপাদন খরচ আরও কমবে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী, কক্সবাজার। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। গণমাধ্যমের স্বাধীনতার নামে অপব্যবহার হলে প্রশ্ন ওঠে, টিআইবির সমালোচনার জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী। পরপর 2 মাস ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম, 12 কেজি সিলিন্ডার মিলবে 1393 টাকায়। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অভিযোগে জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আলোচনায় আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। স্বাধীনতার নামে যখন অপব্যবহার হয় তখন তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিশ্ব গণমাধ্যম দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আলোচনায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, সাম্প্রতিক বছরগুলোতে 23টি নির্যাতনের ঘটনা ঘটেছে। পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন 43 জন সাংবাদিক। তার অভিযোগ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি হলেও সরকার অস্বীকার করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সেটি সুন্দরবনের পরিবেশ দূষণ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, এটা প্রতিষ্ঠিত। অস্বীকার করেছে সরকার, আমাদের কিছু সরকারের কাজ করেছে, কিন্তু গণমাধ্যম এবং সংবাদকর্মী এবং পরিবেশ কর্মীরা, সুরক্ষা কর্মীরা তার বিরোধিতা করেছে এবং বিরোধিতার জন্য মূল্য দিতে হয়েছে সংবাদকর্মীদেরকে, পরিবেশ সুরক্ষাকারীদেরকে। টিআইবি নির্বাহী পরিচালকের অভিযোগের জবাব দেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, সরকারের সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক মিথ্যাচার করা হলে প্রশ্ন ওঠে। ভারতে ওইটা করতে দেয় নাই, এই জন্য আমরা আমাদের এখানে আমাদের পরিবেশ সুন্দরবন ক্ষতি করে আমরা তাদেরকে প্রফিট করার জন্য নিয়ে আসছি। এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা নিজের স্বার্থে তাদের নিয়ে এসেছি। ভারতের এক্সিম ব্যাংক থেকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি,
তাদের সাথে পার্টনারশিপ করে, তাদের যেহেতু 70,000 মেগাওয়াট কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার অভিজ্ঞতা আছে, আমরা চেয়েছি এই পার্টনারশিপের মাধ্যমে আমরাও কিছু টেকনোলজি ট্রান্সফার হবে, অভিজ্ঞতা বিনিময় হবে, এবং এখান থেকে আমরা যেহেতু তাদের ইনভেস্টমেন্ট 50%, আমরা 50-50 শেয়ার করছিলাম প্রফিট, যেটা প্রফিট হবে। কিন্তু দিন শেষে পাওয়ারটা ব্যবহার করবে কে? এদেশের মানুষ। তথ্যমন্ত্রী জানান, সরকার এমন কোনো আইন করবে না যাতে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। So we want to approach absolutely logically, absolutely with reference and facts. মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপিজি নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ দফায় 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 49 টাকা। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমার ফলে এ নিয়ে পরপর 2 মাস এলপিজির দাম কমানো হলো। এর ফলে 1442 টাকা থেকে কমে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম 1393 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে 63 টাকা 92 পয়সা। গত মাসে 12 কেজির মূল্য ছিল 1442 টাকা। এই মাসে সেটা হয়েছে 1393 টাকা এবং 49 টাকা কমেছে। এর মধ্যে কোম্পানি বিক্রি করবে 1298 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1348 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1393 টাকায়। এই যে মূল্যটা কমলো আজকে সন্ধ্যা থেকে এটা কার্যকর হবে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, হজরত শাহজালাল মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। হরিতলায় আসার পর সিলেটগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পরে প্রাইভেট কার থেকে নারী ও শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি বরিশাল জেলায়। নিহতদের মধ্যে প্রাইভেট কারের চালকও রয়েছেন। অভিযান চললে নারায়ণগঞ্জে বাড়ে মাদকের দাম, সেই সাথে কদর বাড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কথিত সাংবাদিক আর সোর্সদের। এই ম্যানেজ চক্রে জড়িত প্রশাসনের কর্মকর্তা আর রাজনীতিবিদরাও। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আজ দেখুন শেষ পর্ব। নারায়ণগঞ্জের পাড়া মহল্লা ছাড়িয়ে সড়ক মহাসড়কেও বিক্রি হচ্ছে মাদক। নগরীর প্রাণকেন্দ্র 2 নম্বর রেলগেট, উকিলপাড়া, দিগুবাবুর বাজার, নতুন জিমখানা, জল্লারপাড়, বাবুরাইল ও তল্লায় মাদক কারবারিদের অবাধ বিচরণ। মাদক বিক্রির টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ হলেও পুলিশের হাতে কেউ ধরা পড়লে তাকে ছাড়াতে একজোট হয় সবাই। টাকা দিয়ে পুলিশের সোর্স, কথিত সাংবাদিক ও অসৎ রাজনৈতিক নেতাকর্মীদের হাত ধরে চলায় সহজে বন্ধ করা যাচ্ছে না মাদক কারবার। গাজা 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 সিদ্ধি এনো বেসে কারা এলো তোর নাম জানি না, এনো পেশেন্টে নিয়ে যায় এক পোটলা। রুল মেয়ে মাদক বেচতে পোটলা বেচতে হয়। পোটলা বেচতে রুলে কি পুলিশের সোর্স নাকি? পুলিশের সোর্স করে সদর থানার নাম কয় তো, নাম কয় মনে করেন টাকা পয়সা নেয়, টাকা পয়সা হুদে যদি মাদক পায় তো স্যার পাইছি স্যার আপনি আসেন, তাই কথা কইলে কি করে লগে যা পায় সবাই চেয়ারে কাঁদে। এটা বানায় বেছে, ইয়াবা বেছে, হানেট বেছে, মেয়েদের বুটি আছে না, এটা বেছে ভাইছে মিনা বাজার। মাদক নির্মূলে সবার সহযোগিতা ও সচেতনতা জরুরি বলছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের কোনো সদস্য যদি মাদক বেচাকেনা, মাদক খাওয়া এবং মাদক ব্যবসায়ীকে সহায়তা করে এবং সেটা যদি প্রমাণ সহকারে আমি ধরতে পারি, সাথে সাথে সে অ্যারেস্ট হবে, তার বিরুদ্ধে এই আইনগতভাবে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটাই করব এবং এক বিন্দু এখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জনপ্রতিনিধিরা যদি আমাদের সাথে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলিতভাবে যদি আমরা সোচ্চার হই, তাহলে এই জিনিসটা মোকাবেলা করা, অন্তত এটাকে কন্ট্রোল করা যাবে, কন্টেইন করা যাবে, একটা জায়গায় নিয়ন্ত্রণে আনা যাবে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব মনে করেন নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ধরপাকড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আরও সহিংস আন্দোলন, মার্কিন কংগ্রেসে ইহুদি বিদ্বেষ বিরোধী বিল।
সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। চাল ছাঁটাইয়ের সময় রাইস মিলে পলিশ করা বন্ধে আইন করা হয়েছে। আগামী আমন মৌসুম থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সার্কিট হাউসে বোরো ধান চাল সংগ্রহ অভিযান উপলক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, চাল ছাঁটাই ও পলিশের কারণে 16 থেকে 20 লাখ টন চাল নষ্ট হচ্ছে। চলতি মৌসুমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে ধান এবং চালের দাম বাড়ানো হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। চাচ্ছি যে আমরা সরকারিভাবেও যেটা পারচেস করব এবং তারা বাজারেও যেটা পারচেস করবে সেটা পালিশ ছাড়া চাল, একদম কোম্পানি হোক, বড় মিল হোক, হাস্কিং মিল হোক, তারা পালিশ ছাড়া দেবে। টোটাল মার্কেট যদি পালিশ ছাড়া হয় তাহলে আমরা চাউলের পুষ্টিটা পাবো। ব্যবসা বাণিজ্যের খবর। দেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ক্রেডিট কার্ড নিয়ে এলো মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া। কার্ডটি গ্রাহকদের দিচ্ছে অসাধারণ ভ্রমণ ও লাইফস্টাইলের অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি। অভিজাত শ্রেণীর ভোক্তা বাজারকে লক্ষ্য করে নতুন এই কার্ড চালু করা হয়েছে। দেশ জুড়ে 7,000-এরও বেশি রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য কেনাকাটায় ডিসকাউন্ট উপভোগ করার দারুণ সুযোগ পাবেন গ্রাহকরা। বিদেশ ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে বুকিং সুবিধা সহ বিলাসবহুল হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থা করে কার্ড হোল্ডারদের অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ক্রেডিট কার্ড। বিশ্বখ্যাত ব্র্যান্ড লাক্সের 100 বছর উদযাপন উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড নতুন ফর্মুলার লাক্স সাবান নিয়ে এসেছে। রাজধানীর একটি হোটেলে নতুন এই সাবানের উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, এই সাবান ভিটামিন সি এবং ভিটামিন ই যুক্ত, যা ভোক্তাদের দেবে উজ্জ্বল ত্বক। অনুষ্ঠানে বাংলাদেশের লাক্স তারকা গুলশান আরা চম্পা, শামীম আরা নিপা, সুবর্ণা মুস্তফা, আফসানা মিমি, ওপি করিম, রোমানা রশিদ ঈশিতা, কুসুম শিকদার, মেহজাবিন চৌধুরী, জাকিয়া বাড়ি মম, বিদ্যা সিনহা মিমকে লাক্সের উত্তরাধিকারের অংশ হওয়ার স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আক্তার, পার্সোনাল কেয়ারের মার্কেটিং ডিরেক্টর নীলুশি জয়লিতেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক আয়োজনে পেট্রো বলেন, বৃহস্পতিবার এক ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। এ সময় পেট্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন। বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছর অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। শেষ করছি ঢাকাই সিনেমার সংকট উত্তরণ প্রসঙ্গে প্রতিবেদন দিয়ে। বাংলা সংস্কৃতির ধারক বাহক দেশীয় চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য ভালো গল্প নিয়ে সিনেমা তৈরির আহ্বান জানিয়েছেন হল মালিক ও প্রযোজকরা। আর সারা দেশে হলের উন্নত পরিবেশ তৈরিতে সরকারের সহযোগিতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। মোহাম্মদ কবিরের রিপোর্ট। চলচ্চিত্র শিল্পীর সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির এই আলোচনা। অংশ নেন মালিক, প্রযোজক, পরিচালক সহ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরাও। বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে ভালো গল্পের বিকল্প নেই বলে মন্তব্য করেন সিনেমা হল মালিকরা। ছবি করার মতো ভালো গল্প নিতে হবে, ভালো টেকনিশিয়ান নিতে হবে, যাতে ছবি আমি লাস্ট শুটিং করলাম, তারপরে দিন রিলিজ, এডিটরকে সময় দিলাম না, ওগুলি ছবি হয় না। আগে সিনেমা হলকে
সংস্কার করতে হবে এবং নতুন নতুন সিনেপ্লেক্স সিনেমা হল তৈরি করতে হবে। তাহলে আমাদের পরিচালক, যারা লগ্নিকারী প্রতিষ্ঠান, যারা প্রযোজক, তারা উৎসাহিত হবে। কারণ আমার ছবিটা বানালাম, যদি ভালোভাবে না দেখতে পারি তাহলে কিন্তু দর্শকরা কিন্তু বিমুখ হয়ে যাবে। প্রযোজক ও পরিচালকরা বলছেন, সারা দেশে সিনেপ্লেক্সের পাশাপাশি তরুণ নির্মাতাদের অনুপ্রাণিত করলে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব। সরকারি অনুদান যত্রতত্র না দেওয়ারও আহ্বান তাদের। গভর্নমেন্টের ভাবা উচিত যে তিনি কাকে অনুদান দিবেন, কাকে দিবেন না, এবং অনুদান নিয়ে দেখা যায় যে টাকাটা হেলাফেলা করে ফেলে রাখা হচ্ছে, কবে এটা মেক করবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আসলে এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যারা রেগুলার ছবি বানাচ্ছেন তাদেরকে নিয়ে, যারা রেগুলার অভিনয় করছেন তাদেরকে নিয়ে, যারা রেগুলার সিনেমা হলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে নিয়ে, যারা বিগত দিনে ভালো ছবির সাথে সম্পৃক্ততা ছিলেন তাদেরকে নিয়ে, যারা ভবিষ্যতে ভালো কাজ করবেন তাদেরকে নিয়ে এই আয়োজনটা আরও সুন্দরভাবে, শক্তিশালীভাবে, কার্যকরীভাবে উদযাপন করার চেষ্টা করব। ভালো মানের গল্পে সিনেমা তৈরি হলে সিনেমা প্রেমীরা আবারও হলমুখী হবে, এমন প্রত্যাশা শিল্পীদের। 56 বছর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমি চাইবো বাকি সময়গুলো আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সরকার উৎখাত করে কাকে আনতে চায় প্রশ্ন প্রধানমন্ত্রীর, যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। এখনও কিছু জেলায় বইছে তাপপ্রবাহ, ঢাকায় 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতে 3 জেলায় 6 মৃত্যু। জাল মৃত্যু সনদের অভিযোগে 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার, নানা অনিয়মে 3 মামলা। উপজেলা নির্বাচনে কারো কোনো প্রভাব মানবে না ইসি, মন্ত্রী এমপি যেই হোক ছাড় নয়। এবং জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতার বাড়ির দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।